বিয়ে দিতে পারবো না। তুমি ভরসা কাকু, তুমি ভরসা। দেখলে দেখলে দাদা, বিপদের সময় কেমন পরম আত্মীয়রা চলে যায়। তবে তবে তুমি কিচ্ছু ভেবো না দাদা, এরকম ঘটনাটা ঘটবে এটা আমি অনেক আগে থেকেই জানতাম। তাই তো আমি ওই রাজ ফিনান্স কোম্পানির সাথে আগে থেকেই কথা বলে রেখেছি দাদা। রাজ ফিনান্স কোম্পানি? হ্যাঁ, জানা না ওই ব্যবসায়ীর কাছে বেবাক সুদে টাকা খাতা? হ্যাঁ, আমি ওই ভদ্রলোককে এখনই ফোন করে আসতে বলছি। না, আমি এখনই ফোন করে আসতে বলছি। যাই ঘটুক না কেন দাদা, সব সময় আমি তোমার পাশে আছি দাদা। তো ভাই হলেও আমাদের দুজনের শরীরে বইছে ওই একই বংশের রক্ত। তাই দাদা আমি কোনোদিন ওই রক্তের অসম্মান করতে পারবো না দাদা, আমি রক্তের অসম্মান করতে পারবো না দাদা। কি হবে এবার? কিছুই বুঝতে পারছি না। ম্যানেজার বাবু না হয় আমার গয়নাগুলো আপনি নিয়ে যান। না, অত কাঁচা খোলা হয় নাই, এইটাই যেন বোঝা চলে। আর ধরো তো চোখের জলে দেখলেন না সবাই টাকার জমা কেনবে কেমন ওই চোখের জল ভাসাইয়া খালাস হইয়া গেল। আপনিও তেমনি ওই গলা ছাইটা কাঁদেন বৌদি, গলা ছাইটা কাঁদেন। ম্যানেজার বাবু, এবারের মানুষজন যদি আপনি এভাবে ব্যঙ্গ বিদ্রুপ করে কথা বলবেন না। আপনার বোধ হয় মনে হয় যে আপনার জন্মের অনেক আগে আমি এই বাড়িতে আসছি। আমি বললে হাওয়া বুঝি, কথাই মরণ চিনি, আর দাতায় চিনি দানে, আর মহাশয় তালর চিনি মধুর বচনে। একটা বাইরের মানুষ হয়েও কত সহজে এদের অভিনয়ের ফাঁকিটা ধরতে পারে, অথচ এরাই সেটা পারে না। সেই অভিনয়টা তুমি ধরতে পারো? পারি, কারণ আমি তো কচি খোকা না। আমি জানি আমার ভাই বোন কাকা এরা মনে মনে সবাই আমার সর্বনাশ চায়, এরা মনে মনে সবাই আমাকে ঘেন্না করে। এই কথা জেনে তুমি আলমীর এত ভালোবাসতে পারো? পারি, কারণ একমাত্র ভালোবাসার পরে এই সমস্ত হিংসা বিদ্বেষ হানাহানি সমস্ত কিছুকে ভুলিয়ে দিতে। ওরা যতই আমার সর্বনাশ চাইবে আমি ততই ওদেরকে ভালোবাসার শেকলে আবদ্ধ করবো। আর তারপর তুমি দেখবে একদিন সমস্ত কিছুর শেষ প্রান্তে দাঁড়িয়ে ওরাও বাধ্য হবে আমাকে ভালোবাসতে। আর আমি? তুমি তো তোমার জীবনে কি আমার ভালোবাসার কোনো প্রয়োজন নেই? তুমি তো আমাকে না চাইতে ভালোবেসেছো জানি। তাহলে কেন তুমি আমার কাছ থেকে দূরে দূরে শুয়ে থাকতে চাও? রোজ সন্ধ্যায় কেন তুমি বাইরে বেরিয়ে যাও? কেন মাঝ রাতে তুমি মাতাল হয়ে বেরিয়ে সেই বাড়ি ফিরে আসো? বাবা মারা যাওয়ার পর এটাই আমার জীবন দেব জানি। জ্ঞান হওয়ার সাথে সাথে ওই কাকা বাবু নিজের হাতে আমার মুখে মদের বোতল করে দিয়েছে। ঐশ্বর্য প্রাচুর্য ধন সম্পত্তি সমস্ত কিছু ভালোবাসার মতো কাঙালের পথে আমি ঘুরে বেরিয়েছি। সে থেকে বাইরের নাচ আর মদের নেশাই হলো আমার একমাত্র আশ্রয়। তাহলে সেই আশ্রয় আমি কেন হতে পারলাম না? আমিও তো গান গাইতে পারি, তাহলে সেই গান তুমি একটিবারও কেন শুনলে না গো? বলো না, কেন শুনলে না? গান গাইতে পারো আমার সকল দুঃখের গেলে দিবস জেলে করব নিবেদন। আমার ব্যথা পূজা হয়নি সমাপন। আমার সকল দুঃখের প্রদীপ গেলে দিবস জেলে করব নিবেদন। আমার ব্যথা
করছি দেবজানি, তুমি তোমার পুজোর সার্থক হও। যে সংসারকে আমি মনে প্রাণে ঘৃণা করি, সেই সংসারের জন্য আমার মনটা বেকুল হয়ে কাঁদে গেল। পাকা ব্যবসার মতো সংসার মানুষকে সুখ দুঃখ ভালোবাসার ঘা দিয়ে বাঁচিয়ে নেয়। মাফ করেন, আপনার চিনতে পারলাম না। আমি রাজ ফিনান্স কোম্পানির মালিক মিস্টার রাজশেখর। আরে সঞ্জয় বাবু টেলিফোন পেয়ে আমি এখানে আসছি। আমিও দাদা সন্দীপ, কিন্তু আপনি নিচে এলেন কেন? হ্যাঁ, দরকারটা যখন আমাদের, তখন না হয় আমরাই যেতাম আপনার কাছে। দরকারটা আমারও কিছু কম নয় মিস্টার। 6 মাস ধরে আমি আপনার সঙ্গে আলাপ করার সুযোগ খুঁজছি মাত্র। তাই নাকি? হ্যাঁ, কেন বলুন তো? আপনি শিক্ষিত ভদ্র মানুষ, সময় মতো সব কিছু ঠিক বুঝতে পারবেন। আপনি নিশ্চয়ই শুনেছেন আমাদের 5 লাখ টাকার বিশেষ প্রয়োজন। জানি, আরে সেই জন্য তো আমি একবারে চেক লেখে রেডি করে। আশ্চর্য, চেনা নেই জানা নেই এতগুলো টাকা আপনি আমাদের ধার দেবেন? মানুষ কি কখনো মানুষকে চিনতে পারছে? বাবা মা ভাই বোন স্বামী স্ত্রী সম্পত্তি সম্পর্কে আড়াল হচ্ছে একটা অচেনা অন্ধকার থাকে। তবু তো আমাদের সমাজ সংসারকে হাসি মুখে মেনে নিতে হয়। আপনি তাহলে কোনো শর্ত ছাড়াই টাকাগুলো আমাদের ধার দিচ্ছেন? একটাই শর্ত, তোমার মতো ব্যবসায়ীর কাছ থেকে আমি কোনো সুদ নেব না। তবে যেদিন কথা দিবেন সেদিনই কিন্তু টাকাটা দিতে হবে। আজ থেকে 3 মাসের মধ্যে টাকাটা ফেরত পেয়ে যাবেন। তাহলে এই নিন চেকটা, আপনি নিন মিস্টার বোস। ওটা আপনি সঞ্জয়ের হাতে দিন, আর ওই আপনাকে ওই কাগজপত্রের বিষয়টা লেখাপড়া করে দেবে। As you please. But remember, Mr. Bose, টাকাটা ঠিক সময় মতো ফেরত দেবেন। আদারওয়াইজ আপনি আইনের সাহায্য দিয়ে আমার হাতে হাত পোড়া পড়াবেন। দিস ইজ মাই ওয়ার্ড অফ অনার। মনে রাখবেন, এই সন্দীপ বোস কোনোদিন কারো কোনো কথার খেলাপ করেনি। মরদ কা বাপ হাতি কা দাঁত। এমন জেদি মানুষের জন্যই আমার কাজটা অনেক সহজ হয়ে যাবে। এই নিন চেকটা, আপনি রাখুন। দিন স্যার দিন। তবে শুধু একটা কথা, আপনি সমাজ ধরে যেভাবে আমাদের পিছনে ঘুরঘুর করছেন এবং যে টাকাটা দিতে চাইছেন, তাতে আমার মনে হচ্ছে এর পিছনে আপনারও কোনো উদ্দেশ্য আছে স্যার। আপনি ফেরত দিন। না স্যার, মান্তু সোনার জন্য আপনি অযথা রাগ করবেন না স্যার। হ্যাঁ, আমি বলতে চাইছি, আপনি যতটা ভদ্রলোক আমাকে ভাবছেন ততটা ভদ্রলোক কিন্তু আমি নই। সাহায্যের দরকার হয় আপনি নিঃসংকোচে বলতে পারেন। সাহায্যের বদলে কি চাও খোলাখুলি বলো। মানি জানেন, ওই ত্রেতা যুগে রাম রাবণের ব্যাপারের কথা বলছে আর কে? যুগের বিভীষণ ঘোর শত্রু হয়েছিল শুধু ধর্মের জন্য, আর এই যুগের এই বিভীষণ হবে শুধুমাত্র টাকার জন্য। তাই আপনি যদি আমার ওই জেড়তো তো দাদার সর্বনাশ করতে চান, আর সর্বনাশ সেটা আমি জানি না, কিন্তু ঝড় যখন উঠে তখন গরিবের কুড়ে করে সঙ্গে সঙ্গে অনেক অট্টালিকাও ভেঙে পড়ে। 6 বছর আগে আমার মেয়ের জীবনে যে আঘাত এসেছিল, মাত্র 6 মাস হলো আমি তার ওষুধ খুঁজে পেয়েছি। এইবার পাল্টা আঘাতের সময় এসেছে। চরম আঘাত। অল্লার চোখের জল এবার সর্বগ্রাসী বন্যার মতো অনেক সংসারকে ভাসিয়ে নিয়ে যাবে। আপনি বন্যার মতো ধেয়ে আসুন আর আমি বেমানের মতো বাঁধ কেটে দেব। আপনি ভারতের স্তূপ
মণ্ডপ সাজাবেন, আমি দেশলাই কাঠি হয়ে সেখানে ঝাঁপিয়ে পড়বো স্যার। আপনি ফাঁসির দড়ি ঝুলাবেন, আর আমি সেটা মোম দিয়ে মসৃণ করে দেবো স্যার। বিনিময়ে শুধু আমার দুহাতে আপনি টাকা ভরে দেবেন স্যার। মানি আদো আলো ছায়াতে কিছু ভালোবাসাতে আজ মন ভোলাতে হবে বলো কারো নয় শুধু যে আমার, কারো নয় শুধু যে আমার। আদো আলো ছায়াতে কিছু ভালোবাসাতে আজ মন ভোলাতে হবে বলো কারো নয় শুধু যে আমার, কারো নয় শুধু যে ও দীপঙ্কর, আমার না ভীষণ ভীষণ আনন্দ হচ্ছে। আজ আমার স্বপ্ন পূরণ হতে চলেছে। তাই তো আজ মনে হচ্ছে রঙিন প্রজাপতি হয়ে একবারে দক্ষিণা বাতাসে ঘুরে বেড়াই। অর্থাৎ তোমার দাদা আমাদের বিয়েতে রাজি হয়েছেন এবং রঙিন প্রজাপতি একটা বিয়ে কার্ডের অর্ডার দিয়েছে। একদম ঠিক ধরেছো। এতদিন ধরে আমি যে কি অশান্তি ভোগ করছিলাম জানো তো, আমার বারবার মনে হচ্ছিল দাদা যদি বিয়েতে রাজি না হয় তাহলে আমাদের কি হবে। কি আবার হবে? উকিলের বোন পাপিয়া এই দীপঙ্করকে ভুলে গিয়ে অন্য কোনো একটা পুরুষের গলায় মালা দিয়ে সুখে সংসার করছে। ছি ছি, এমন কথা বলো না, কেউ এমন কথা বলো না। কারণ জানি যে মানুষ সমস্ত মন্দিরে মাতানো হয়, কিন্তু তার ইষ্ট দেবতার মন্দিরের আসনে শুধু একটা দেবতাই থাকে থাকে। তাই তো মানুষ একজনকে ভালোবাসে এবং একজনকে সে ভালোবাসে। তুমি ঠিকই বলেছো। বাবার ওই 2 লাখ টাকা পণের দাবি তোমার দাদা মেনে যদি না নিয়ে এই বিয়েতে রাজি না হতেন, তাহলে হয়তো আমাকে বাধ্য হয়ে বাবার কথা মেনে আমাকে একটা অন্য কোনো মেয়েকেই বিয়ে করতে হতো। কিন্তু সেই বিয়ের আসরটাই হতো আমার মরণ বাস্তব। এই জন্য তোমাকে আমার খুব ভালো লাগে। এই জন্য আমার জীবনটাকে ধন্য বলে মনে হয় যে আমি একটা সত্যিকার পুরুষ মানুষকে ভালোবেসেছি। তবু এই ভালোবাসার বুকে একটা কাটা বিঁধে আছে পাপিয়া। এই যন্ত্রণাটা আমি কিছুতেই ভুলতে পারছি না। 2 লাখ টাকা ঘুষ দিয়ে তোমাকে আমার জীবনে আসতে হচ্ছে। আমারও তো মনে হয় দাদা শেষ সম্বলটাকে ছিনিয়ে নিয়ে আসা আমারও ঠিক হবে না। তাই বলছি তুমিও যখন পণের ব্যাপারটাকে সমর্থন করো না, তাহলে চলো না আমরা কোথাও পালিয়ে গিয়ে বিয়ে করি। পালিয়ে? না না, ওই চোরের মতো পালাবো? ভালোবেসে আমরা তো কোনো অন্যায় করিনি। তাছাড়া তোমার দাদা যখন নিজে থেকে টাকা দিতে রাজি হয়েছেন, তাহলে শুধু শুধু পালিয়ে গিয়ে কি লাভ? লাভ না হলেও ক্ষতি কম হবে না দীপঙ্কর। কারণ এই অবিনাশ চৌধুরীর ছেলে হিসেবে পরিচয়টা মুছে ফেলে দিলেও তোমার ওই ভালোবাসার রঙিন বাগানে ফুল ফুটবে হয়। কিন্তু ওই রান্না ঘরে তোমার আলো চলবে না। এসব রোমাঞ্চক কথা বলে কোনো লাভ নেই বাবা। পাপিয়ার দাদা যখন তোমার প্রস্তাব মেনে নিয়েছেন। আরে মেনে নেওয়ার তো আমি কোনো লক্ষণই দেখতে পাচ্ছি না। আজই তো আমাকে 1 লক্ষ টাকা দিয়ে যাওয়ার কথা ছিল বাড়ি বয়ে এসে, কিন্তু ভদ্রলোকটা এখনো আমার বাড়ির রাস্তা ভুলে গেল নাকি? টাকাটা দিতে যদি 2-1 দিন দেরি হয়ে যায়, মহাভারতটা তাতে এমন কোনো অশুদ্ধ হবে না। নিশ্চয়ই হবে, কারণ সংসারে তো কোনো খোঁজ খবর তুই রাখিসনি, শুধু চিরজীবনে প্রেম করেই গেছিস। আর ওটা শিখেছিলাম বলেই আজ আমাকে বিক্রি করে 2 লাখ টাকা রোজগার করছো। ওই তোর মতো ভুসিমালকে আমি রাস্তায় ছেড়েছিলাম বলে একমাত্র আমার জন্য অবিনাশ চৌধুরীর ছেলে হিসেবে, তাই ওই রকম ভুসিমালকে বেঁচেছি আমি বাজারে। মুখ সামলে কথা বলবে বাবা।
চুপ আসেন। কোনোদিনও তো একটা পয়সা রোজগার করে আনন্দের মুরত পালি না। ওই বাপের টাকায় ক্যাপ্টানি করে শুধু ওই রাজার হালে বাঁদর হয়ে বসে রইলি। বেশ করেছি, তুমি যখন ফুর্তি করে ছেলেদের জন্ম দিতে পেরেছো তখন সমস্ত দায়িত্বটাও তোমাকেই নিতে হবে। আহ দীপঙ্কর, কি করছো কি? কাকা বাবু আপনি শান্ত হন, বুঝতে পারছি আপনার কারখানায় অশান্তি, টাকা টানাটানি, তাই হয়তো আপনার মেজাজটা ঠিক নেই। তুমি ঠিকই বলেছো, আজ হলো আমার জীবনে শুধু টাকা। তাই আজ আমি তোমাদের একটা কথা স্পষ্ট করে বলে দিয়ে যাচ্ছি। আমার বাবা এক জোরদারের গরু চড়িয়ে সামান্য চারানা আটানা করে বাড়িতে নিয়ে আসতো, আর ওই গোয়াল ঘরের অন্ধকারে ছিল আমাদের একটা সংসার। আর ওই ছেঁড়া গামছা পরে আমি যেতাম ওই পাঠশালায় পড়তে। আর তারপর আমি নিজের চোখে আমার ওই মা বোনকে না খেতে পেয়ে আমি মরতে দেখেছি, মরতে। আমি সমস্ত কিছু আমি আজ করে আজ আমি এই প্রপার্টির আমি মালিক হয়েছি। গাড়ি বাড়ি ব্যাংক সব আজ আমার হয়েছে। তার জন্য আমাকে অনেক ছল চাতুরি করে এই রাস্তায় আগিয়ে আসতে হয়েছে। তাই আমার মনের বীজ মন্ত্র হলো শুধু আপনার কেন মিস্টার চৌধুরী, আজকের শিক্ষিত আধুনিক সমাজের মূল মন্ত্রই হলো টাকা টাকা। আর ওই বশীকরণ মন্ত্রটাই তো সব সম্পর্ককে বাঁচিয়ে রেখেছে। তাই যদি হয় তাহলে আসতে এত দেরি করলে কেন? জানেন না যে কাকা বাবু তোমার ভরসাতেই এখানে বসে রয়েছে? ঠিক আছে, তোমরা কথা বলো, আমি বরঞ্চ আসি। মুশকিলটা হলো গিয়ে মানে আমরা পেশায় উকিল, সারা জীবন শুধু হাত পেতে নিতেই শিখেছি, দিতে তো কিছু শিখিনি। তবু আমার বোনের মুখ চেয়ে আমি নগদ 1 লক্ষ টাকা বগলে দেবেই এনেছি। এই নিন মিস্টার চৌধুরী। বাকি টাকাটাও কিন্তু ওই বিয়ের আগেই আমাকে দিয়ে যেতে হবে, কথাটা মনে রাখবেন। কারণ আমি ওই ব্যবসায়ী মানুষ, কারণ আমার ওই টাকার ব্যাপারটার ওই চক্ষু লজ্জের ব্যাপারটা আমার চরিত্রের সাথে ঠিক খাপ খায় না। উকিলেরও নাকি মানে চোখে চামড়া থাকে না, তাই বলছিলাম আমি উকিল, বাইনা টাকাটা যখন নিলেন তখন বিয়ের ব্যাপারটা একটু মানে কাগজে কলমে মানে লেখাপড়াটা একটু করে দেবেন। আমি উকিল ছি 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 ছি, আমি একজন পেশায় উকিল, একে টুপি অন্যের মাথায় পরিয়ে করে খাই, কিন্তু নিজের মাথায় তো পড়তে চাই না ভাইয়া। দেখুন মিস্টার দত্ত, বাবার প্রতি যদি আপনার বিন্দু মাত্র সন্দেহ থাকে তাহলে আপনি টাকাটা ফেরত নিয়ে আপনার বোনের পথে ফিরে যেতে পারেন। মুখে বললে ওই টাকাটা তোমরা ফেরত দিতে পারবে না ভাইয়া, কারণ হাজার হোক আমি জানি ওই টাকাটা তোমাদের এখন ভীষণ দরকার। কি বলেন মিস্টার চৌধুরী? আমি ভুলে গিয়েছিলাম যার সঙ্গে আমি কারবার করছি সে একজন অন্যের হাড়ি থেকে টেনে তার নিজের হাড়ি বসায়। তাহলে সামনের সপ্তাহে আমি আশীর্বাদের দিনটা ঠিক করে ফেলি, আর ওই দিন মানে 5 জনের সামনে একটু কাগজ
কাগজে কলমে লেখাপড়াটা করে দেবেন। আমি উকিল। নিশ্চয়ই নিশ্চয়ই তা তো দিতেই হবে, কারণ আপনাকে আমি যতটা চালাক ভেবেছিলাম তার থেকে অনেক গুণ বেশি আপনি শেয়ানা। তাহলে সিয়ানে সিয়ানে কোলাকুলিটা ভালোই চলবে তালুকদার মশাই। কিন্তু মনে রাখবে, দেবযানী কিংবা পাপিয়ার সরল ভালোবাসা নিয়ে সাগরদো খেলা অনেক সহজ, কিন্তু এই উকিলের সাথে মানে উকিলের সাথে খেলতে গেলে আপনি যেমন এক চালে 1,00,000 টাকা পেয়ে যাবেন, এমনি ঠিক পরের চালে হয়তো সাপের মুখে পড়ে আপনার বাচ্চা গতিটাই মরে যাবে। আমি উকিল, কথাটা মনে রাখবে। এইবার এই মরণ খেলাটা বড় হবে রে দীপঙ্কর। কারণ তুই ওই উকিলের বোনের সাথে শুধু প্রেমেই করেছিস। তুমি কিচ্ছু ভেবো না বাবা, কিচ্ছু ভেবো না। যতদিন পাপিয়া আমার প্রেমে হাবুডুবু খাবে, ততদিন ওর দাদাকে মুচড়ে রস বার করতে পারবো। আচ্ছা বাবা, তুমি দেখলে না তোমার সামনে পাপিয়ার সঙ্গে কিরকম অভিনয়টা করলাম? আরে আর আমিও তো কম অভিনয় করিনি। তবে তুই যা আমার হাতটা চেপে ধরেছিলি, তাতে করে হাতটা আমার এখনো ব্যথায় টন 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 করছে। ব্যথার কথা ভুলে যাও বাবা, ব্যথার কথা ভুলে যাও। উকিলকে পয়সা দেয়, আর এই পৃথিবীতে আমরাই প্রথম যে উকিলের কাছ থেকে টাকা খেতাম। ভুল করেছেন দীপুদা, উকিলের কাছ থেকে পয়সা খেলেও সে পয়সা কঠিন কাজ। তোকে আমি বারণ করেছিলাম যখন তখন এই বাড়িতে ঢুকবি না। কি করবো স্যার? রঘুয়াকে হাফিজ করার জন্য 50,000 টাকায় কথা হয়েছিল। সেই 6 মাস আগে দীপুদা মাত্র আমাকে 10,000 টাকা দিয়েছে। বাকিটা পেয়ে যাবি। এটাও পেয়ে যাবি, তার জন্য এত তাড়া দিচ্ছিস কেন? শ্যামপুরে আমি 5 বিঘা জমির বায়না করেছিলাম, ওরা আইসে রোজ টাকা দিচ্ছে। সে গিরি গনসা, তুই কি আজকাল ওই খুন যখন ছেড়ে দিয়ে এখন চাষবাসে মন দিয়েছিস? আর কি করবো স্যার, মস্তানি করে তো আর সারা জীবন কাটবে না। বাবা বাবা, তুই এখন যে বিশাল সম্মজ্ঞানীর মতো কথা বলছিস রে। ধর্ম জানি না, শুধু একটা সাদা কথা আমি জানি, আমাদের লাইনে যতদিন রক্তের তেজ আছে ততদিন সবাই সালাম করবে, আর বয়স বাড়লে পুলিশ পাবলিক দুপক্ষে পেছনে লাথি মারবে স্যার। এই গণেশ বলছি, একজন গণেশ মস্তান হয়ে তুই এরকম মেয়ে মানুষের মতো কথা বলছিস কেন রে? তোর লজ্জা করছে না? না স্যার, যত বয়স বাড়ছে তত ভয় হচ্ছে। বাসি ফুল ভিজে বিস্কুট আর এই বুড়ো মুস্তান, এসব মালের কোনো দাম নেই স্যার। দুদিন পরে আপনারা এই জায়গায় একটা তাজা ছেলেকে বসিয়ে দেবেন। তাহলে তোর বক্তৃতা বন্ধ করে এখান থেকে বিদায় হ, কদিন বাদে এসে টাকাটা নিয়ে যাস। না স্যার, ঘর বয়ে আমি যখন এসেছি তখন আমি টাকা নিয়ে যাব। চোখ লাগিয়ে কথা বলে বলে দিচ্ছি, নইলে আমি তোকে ওই ইন্সট্রাক্টরকে দিয়ে এখনই জেলখানায় ঢুকিয়ে দেবো। আমি অনেক ঢুকেছি স্যার, আবার বেরিয়েও এসেছি। এবার কিন্তু আমি আর একাই তো যাবো না, সব কথা ফাঁস করে দিয়ে এই 2-1 ভদ্রলোককে আমি সঙ্গে নিয়ে যাব। দীপঙ্কর বাবু, না 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 না, এমন করবেন না। আপনার মতো মহান মানুষের এমন কাজ করা উচিত নয়। প্লিজ ওকে ছেড়ে দিন। কি সঞ্জয়, যা আর কোনোদিন এই বাড়িতে এসে উঁচু কোথায় কথা বলবি না। আসতেই হলো স্যার, মানে ওই ব্যবসা বাণিজ্যের
ব্যাপারে আমরা একটু এসেছি আর কি। দাদা আমাকে পাঠিয়েছে আপনার কাছে কিছু টাকার জন্য। এই তো এই কিছুদিন আগেই তো আমার সাথে সন্দীপের টেলিফোনে কথা হলো। তাছাড়া টাকার কথা তো কিছু বলেনি। তাহলে ধরে নিন আমি এই বলছি আর কি, মানে এই মুহূর্তে আমার লাখখানেক টাকার ভীষণ দরকার। কিন্তু আমাদের কোনো টাকা দেওয়া সম্ভব নয় সঞ্জয়। সে কি? টাকা না পেলে বলতেই হবে দীপুদা, আপনাকে আমি 1 সপ্তাহ টাইম দিয়ে গেলাম, তার মধ্যে যদি টাকা না পাই তাহলে কি করবি? কি করবো জানি না, তবে এটা জানি একটা খুন করলে যদি ফাঁসি হয় তাহলে 2টো লাশ ফেললেও শাস্তিটা একটু বেশি হবে। তুমি এই খবর টবর না দিয়ে তুমি হঠাৎ আমার বাড়িতে এলে কি করে? মানে ওই দেবজানি ভালো আছে তো? সবাই ভালো আছে, তবে বাকিটা থাকবে আপনার উপর আর কি। তুমি কি বলছো আমি কিছু বুঝতে? ঠিকই বলছি, মানে ব্যবসা বাণিজ্যের ব্যাপারটা আমরা বেশ একটু গাড্ডায় পড়ে গেছি, তাই দাদা আমাকে পাঠিয়েছে কিছু টাকা পয়সার জন্য আর কি। সে কি? একটু আগেই তো আমি আবার ওর সাথে টেলিফোনে কথা বললাম, সে তো আমাকে টাকা পয়সার কথা কিছুই বলেনি। তাহলে ধরে নিন ওটা আমি বলছি, মানে এই মুহূর্তে আমার লাখখানেক টাকার ভীষণ আমাদের পক্ষে টাকা দেওয়াটা সম্ভব নয় সঞ্জয়। সে কি দীপঙ্কর বাবু এক কথায় না বলে দিলেন? কারণ আপনার বোনটা যে আমাদের বাড়িতে জমা আছে সে কথাটা কি আপনি ভুলে গেলেন নাকি? তুমি কি বলতে চাও কি? সেটা আপনিও জানেন, আমিও জানি, মাঝে মাঝে জানে না শুধু আমার দাদা, মানে ওই বৌদির সঙ্গে অমরের ওই ভালোবাসা। আমার সামনে দাঁড়িয়ে তোমার এই কথা বলতে লজ্জা করছে না? বলতে তো চাই না স্যার, বলতে চাই না, আমি কথা দিচ্ছি স্যার, আমাকে যদি আপনি 1 লাখ টাকা দিয়ে দেন তাহলে আমি একটা কথাও বলবো। আরে বললেও কিছু আসে যায় না। বিয়ের আগে হয়তো অমরের সাথে দেবযানীর একটু মেলামেশা ছিল, কিন্তু এখন এই বিয়ের পর আর তাদের মধ্যে কোনো সম্পর্কই নেই। কিন্তু এ ব্যাপারে মানুষের মনটা মিশিয়ে দেওয়া তো খুব সহজ দীপঙ্কর বাবু। মনে করুন বৌদি মন্দিরে পুজো দিতে গেছে, আর আমি দাদাকে বলে দিলাম বৌদি ওই অমর সরকারের সঙ্গে একটু সিনেমা দেখতে গেছে দাদা, আর 50 টাকা খরচা করে দিয়ে মিথ্যে সাক্ষীও জোগাড় করে দিলাম, যারা নিজের চোখে দেখেছে ওই অমর সরকারের সঙ্গে বৌদি জড়িয়ে। না, এতদিন ধরে আমি ভাবতাম তুমি একজন অভদ্র। ভুল জেনেছেন স্যার, ভুল। অবশ্য আমার এই চেহারা দেখে অনেকেই ভদ্রলোক ভুল ভাবে, কিন্তু আসলে তুমি একটা জঘন্য, একটা জানোয়ার, তার চেয়েও অধম। এই নাও তোমার টাকা। দেবযানীর যেন অতীত জীবনের কোনো কথা সন্দীপ না জানতে পারে। কি করে জানবেন স্যার, কি করে জানবে? আপনি তো মান্তু সোনা দিয়ে আমার মুখটা সেলাই করে দিলেন। কিন্তু আমাকে বছরে 2 একবার আসতে হবে স্যার, এসে আপনার কাছে হাত পাততে হবে, নইলে হয়তো বৌদিকে সিঁদুরটা মুছে এই বাপের বাড়িতে আসতে হবে। সব কিছু নির্ভর করছে এই মান্তু সোনার উপর, এই মান্তু সোনার উপর। মানি
স্পষ্ট করে জানিয়ে দিচ্ছি উকিলের পয়সা কেউ কোনোদিন হজম করতে পারে না, আর আমিও পারলাম না এই দেবযানীর যদি কিছু হয়, আমি অমরকে আমি তুলে নিয়ে আসবো যেখানেই থাক। আর যদি দেখি আমি ওকে দেবযানীর সঙ্গে কোনো কাজ করেছে, প্রয়োজন হলে আমি ওকে তুলে নিয়ে আসবো। আমি ওই রক্ত নদীর মাঝখানে দেখবে শুধু রক্ত। একবার যখন ওই মানুষটার হাত থেকে আমি সিঁথিতে সিঁদুর পড়েছি, তখন জন্ম জন্মান্তর তার জন্য অপেক্ষা করাই আমার জীবনের কর্তব্য। কিন্তু যৌবনেরও তো একটা ধর্ম আছে বৌদি। যে মানুষটা তোমার মতো বসরাই গোলাপকে বাড়িতে রেখে দিয়ে ওই বাসি ফুলের গন্ধ নিতে বাজারে যায়, তার জন্য নিজের জীবনটা নষ্ট করে কি লাভ বৌদি? তুমি কি বলতে চাও ঠাকুরপো? তোমার আর দাদার সম্পর্কটা তো আমি জানি বৌদি, তাই আর কি মানে বলতে চাইছিলাম, তুমিও উপসী আর আমিও উপসী। তাই দুজনে যদি আমরা না জোরে নয় মানে আপোষে তোমার আর আমার মানে ওই নিজেদের শরীরের চাহিদাটা আর কি মিটিয়ে নি, তাহলে ক্ষতিটা কি? ঠাকুরপো দুধের স্বাদটা পায়েস দিয়ে মিটিয়ে দেবো। না পায়েস দিয়ে মিটিয়ে দেবো, পায়েস দিয়ে মিটিয়ে দেবো। দেখ দাদা দেখ, বৌদি আমাকে একা পেয়ে কিরকম গুরুজন হয়ে পাপের পথে টেনে নিয়ে যাচ্ছিল রে দাদা। মিথ্যে কথা বলবে না বলেছি। তুমি বেরিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে জানো ও নোংরা উদ্দেশ্য নিয়ে আমার ঘরে এসে আমাকে জয় শুভ শম্ভু। কিরি বাবা সন্দীপ, কি হয়েছে? তুই আবার ফিরে এলে কেন? তাই তো ভাবছি নিজের বইয়ের কষ্টের কথা ভেবে আমি কেন বাড়ি ফিরে এলাম। যদি না আসতাম তাহলে এভাবে আজকে আমাকে নিজের চোখে এক পাপ আর বেভিচারীর প্রত্যক্ষ সাক্ষী হতে হতো না। ওকে আমি এত ভালোবাসি আর ও কিনা
ছি 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 ছি। আমি তো কিছুই বুঝতে পারছি না, তো কি হয়েছে বলতে কি হবে আবার কি? ওই বৌদি অনেকদিন ধরে আমাকে অনেক ইশারা ইঙ্গিত দিত বাবা, বুঝলে, মানে এটা ওটা করতো, কিন্তু আজ বাবা একা ঘরে পেয়ে আমাকে ডেকে, না না বাবা, আমি ওই নোংরা কথাগুলো তোমার কাছে বলতে পারবো জানো, ওই ইতরের মতো আমাকে জোর করে করে নিয়ে গিয়ে আমার গায়ে হাত দিয়ে তুমি সাফাই গাইছো। কি বললে তুমি? আমার সন্তান নামে এত বড় অপমান দিলে তোমার লজ্জা করলো না? মিথ্যে কথা, সব মিথ্যে কথা। ছোটটা কখনো এমন কাজ করতে পারে না। কেউ যদি তামা তুলসী হাতে নিয়ে বলে, আমি তাও বিশ্বাস করবো। আমি জীবনে কখনো কোনদিন মিথ্যে কথা বলিনি। চুপ করো, একদম চুপ করো তুমি। তোমার মতো মেয়েদের চরিত্র জানতে আমার বাকি নেই। ছোটটার নামে মিথ্যে কথা দিয়ে এই সংসারটাকে তুমি ভাঙতে চাইছো। ঠিক বলেছিস, ওদের দু ভাইয়ের সম্পর্কটাকে ও মেনে নিতে পারছে না, তাই সেটাকে এইভাবে ভেঙে দিতে চাইছে। জানিস দাদা, আরো আমাকে অনেক কিছু বলে, কি বলে জানিস? বলে তোমার দাদা তো রাত্রিতে বাড়িতে থাকে না, তাই তুমি যদি আমার ঘরেই থাকো, মানে আর কি, আমরা ওই দুজন একসঙ্গে এক বিছানায় রাত্রিতে একসঙ্গেই থাকবো। জানি জানি জানি, ওর মতো মেয়ে সব করতে পারে। বাড়ির মধ্যে যদি তাহলে বাড়ির বাইরে কোথায় কি করে আসছে কে জানে। ওগো তুমি বিশ্বাস করো, এরা সবাই মিথ্যে কথা বলছে, সবাই মিথ্যে কথা বলছে। আমি আমার সিঁদুরের দিব্যি দিয়ে বলছি। আমার সামনে তুমি সিঁদুরের দিব্যি দিয়ে কথা বলবে না। বলেও কোনো লাভ হবে না। নাকামি করে চোখের জল ফেলে কারো মনে ভেজানো যাবে না। তুমি যতই চেষ্টা করো না কেন, তোমার অনেক আগে থেকেই বর্দা আমাদের ভালো করে চেনে। আর কোনো কথার দরকার নেই সন্দীপ, তুই আজই এই নষ্টা মেয়েটাকে তুই তাড়িয়ে দে। ওগো তুমি চুপ করে আছো কেন? বলো না, কথা বলো। তোমার দেবচারি কখনো এরকম অন্যায় কাজ করতে পারে না, তুমি বলো না। তুমি যখন তোমার সিঁদুরের দিব্যি আমাকে বারণ করেছো, তখন তোমার পা ধরে বর্দার গায়ে তুমি একদম হাত ছোঁয়াবে না বলে দিচ্ছি, একদম হাত ছোঁয়াবে না। যে মেয়ে নিজের সম্মানকে বিক্রি করে এই সংসারে আগুন লাগাতে চাচ্ছি, তার জায়গায় এই বাড়িতে হবে না। বেরিয়ে যাও, বেরিয়ে যাও। এই খবরদার আপনি, খবরদার, বেশি খবরদারি করতে আসবেন না। তোমার এই অগ্নিসাক্ষী স্ত্রী সম্মান আছে তোমার হাতে, তুমি বলো না তোমার কথা মতো আমি নরকে নামতে পারি। চুপ করুন দাদা। দাদা, তুই কি বলতে চাস? আমরা কি সবাই বৌদির নামে মিথ্যা কথা বলছি নাকি? হ্যাঁ তাই, চন্দ্র সূর্য মিথ্যে হতে পারে, কিন্তু দেবযানী কখনো মিথ্যে কথা বলতে পারে। ওদের হাজারটা মিথ্যে কথাকে আমি মাথা পেতে নিয়েছি, কিন্তু এ কথা কিছুতেই মেনে নিতে পারবো না যে এই দেবীর মতো মেয়েটার চরিত্রে কোনোদিন কোনো দাগ থাকতে পারে। তাহলে বিয়ের আগে অমর সরকারের সঙ্গে ওর যে ফষ্টি নষ্টির সম্পর্ক ছিল, বলি সেই দাগটা কোন গঙ্গা জলে ধুয়ে গেল শুনি? যখন সাগরে মেশে তখন তার দেহে কোনো বাঁধের চিহ্ন থাকে না। আমি দেবযানীর অতীত জীবনের সমস্ত ঘটনার কথা জানি, আর এও জানি যে এই মুহূর্তে ওর মনে আমার ছাড়া কারো জায়গা নেই। তুমি আজ আমাকে যে সম্মান দিলে, কোন নারী তার স্বামীর কাছ থেকে হয়তো কখনো কোনোদিন পাইনি, তাই আজ সমস্ত লাঞ্ছিতা নারী হয়ে আমি তোমাকে প্রণাম জানাচ্ছি গো।
তাহলে আর দিনরাত আমাদের ভেবে আর কি লাভ হবে? আমাদের যদি কোনো দামেই নেই, তাহলে না হয় আজ থেকে আমরা আলাদাই থাকবো। তুমি যখন চাইছো তাহলে তাই হবে কেন বাবু। তবে এ কথা জেনে রাখো যে কোনো কিছুর জন্য আমি কিন্তু দেবযানীকে ত্যাগ করতে পারবো না। নষ্টা মেয়েটার জন্য আজ আমাদের যেভাবে অপমানিত হতে হচ্ছে, এর ফলটা একদিন তোকেও ভোগ করতে হবে রে দাদা। আর সেই দিন আপনিও বুঝতে পারবেন গাইলের মজাটা তলে পরে। কার হাতে হাত করা পড়বে সে দায়িত্বটা আপনার নয়। সেই জন্যই তো আমাকে এভাবে অসময়ে আসতে হলো। না, ওনাকে নয়, আমি সঞ্জীব বাবুকে নিয়ে যেতে এসেছি। কেন কেন আপনি ওকে অ্যারেস্ট করবেন? কি অন্যায় করেছো? কি বলছো? আমি ঠিকই বলছি। সন্দীপ বাবু নামে আদালতে গ্রেপ্তারি পরোয়ানা আছে। কেন? কি অপরাধ করেছি আমি? আজ ফিনান্স কোম্পানিতে আপনি ফলস চেক দিয়ে 5 লাখ টাকা জালিয়াতি করেছেন। ছিল না ছিল তা আদালতে বিচার করবে। তবে এই মুহূর্তে আমি ওনাকে হাজতে নিয়ে যেতে বাধ্য। বুঝতে পেরেছি দাদা, বুঝতে পেরেছি। এইসব ষড়যন্ত্রটা হলো ওই অমর সরকারের। কারণ ওই রাজ ফিনান্স কোম্পানিতে অমর সরকারের এটা বড় সড় শেয়ার আছে দাদা। এই ছোটদা, শুধু অমর সরকার নয় রে, অমর সরকার নয়, এই বৌদিও তার পুরনো প্রেমিকের সাথে হাত মিলিয়েছে। আর শুধু মিলিয়ে ষড়যন্ত্র করে বর্দাকে ফাঁসাতে, মিথ্যে কেসে বর্দাকে জেলে পাঠাতে চাই। এবার বুঝতে পারছিস তো? ওই বৌমার মিষ্টি মিষ্টি কথা থাকে কেমন কালনাগিনীর বিষ লুকানো আছে। না গো, না না না, বিশ্বাস করে কিছুই হতে পারে না। তুমি বিশ্বাস করো, ওর সঙ্গে আমার কোনো যোগাযোগ নেই, আর ও তোমাকে চেনে না। তাই তো ভাবছি অমর যে কোম্পানির পার্টনারশিপে আছে, সেই কোম্পানির লোক আমাকে যেচে টাকা ধার দিতে হলে কি করবে? কেনই বা আমি সমস্ত টাকা শোধ করা সত্ত্বেও আমাকে এভাবে জালিয়াতি কেসে জেলে যেতে হচ্ছে? আচ্ছা, আমার উকিল ওই বংশগোপাল বাবু কোথায়? মামলা মোকদ্দমা তো তার এই আমাকে এখনই যাইতে হবে, আমাকে এই ব্যবস্থা করতে হবে। মানে বৌদির কাছে টাকা টাকা খেয়ে আর কি ওদের দলেই নাম লিখিয়েছে। এবার দাদা তুই আসল অপরাধীকে চিনতে পারছিস তো? চাই না, আমি কাউকে চিনতে চাই না। ভালোবাসা, ঘৃণা সমস্ত কিছু আজ মিলেমিশে আমার কাছে একাকার হয়ে গেছে। সততার আকাশটা কালো হয়ে গেছে ছলনার বিষে। সমাজ, সন্তান, আত্মীয় স্বজন সমস্ত কিছু থেকে আমি মুক্তি চাই। পুলিশ সাহেব, না না না, আপনি আসুন, আপনি আমার হাতে হাত করা পড়ান। আসুন পুলিশ অফিসার, আপনি আমার হাতে হাত করা পড়ান। আপনার মতো মানুষকে হাত করা পড়াবার কোনো দরকার নেই। আপনি যদি টাকাটা ঠিক সময় ফেরত দেন, তাহলে আপনি নিশ্চয়ই সসম্মানে মুক্তি পাবেন। তবে এই মুহূর্তে আমার কিছু করার নেই, আমাকে আপনাকে গ্রেপ্তার করতেই হবে। আসুন আসুন আমার সঙ্গে আসুন।
যাচ্ছে জানো অহল্যা? হ্যাঁ, আর সেটাই হবে অমরটার একমাত্র পতনের কারণ। কারণ দেবযানী কোনোদিনই ফিরে আসবে না, কোনোদিনই না। সে যে একজনের অগ্নিসাক্ষীর স্ত্রী। অগ্নি সাক্ষী রেখে সিঁদুর পড়লে কি তার প্রথম ভালোবাসাকে ভুলতে পারে অহল্যা? যাই যাই, মেয়েদের যে অগ্নিসাক্ষী করে তার উত্তম হতে হয়। কিন্তু অথচ অমর আজও পর্যন্ত ভুলতে পারলো না দেবযানীকে। ভুলতে পারিনি বলে তো আমার বাবা তার সাধ্য সিদ্ধির জন্য অমরতাকে একমাত্র হাতিয়ার করে তুলেছে। আমার সদ্য সিদ্ধি নয় ওল্লা, আমি যা কিছু করছি সব তোর জন্য। আমার জন্য তুমি করছো? হ্যাঁ ওল্লা, হ্যাঁ। যে অপমান উপেক্ষা তোর পবিত্র পরিচয়টাকে কেড়ে নিয়েছে, আমি তার প্রতিশোধ নিচ্ছি মাত্র। তার জন্য দেবযানীকে কেন শাস্তি দিতে হবে বলো তো? সে তো কোনো অন্যায় করেনি বাবা। তবু এইটুকু জানেন, বাপ যেমন তার বাপকেও ছাড়ে না, বাবার বাপের প্রায়শ্চিত্ত তার সন্তানদের কি করতে হয়। বাবা, তাহলে এখন থেকে আমাকেও আমার পথেই চলতে হবে। কোথায় যাবি তুই? আমার ঠিকানায় আমাকে ফিরে যেতে হবে বাবা, আমার নিজের ঠিকানায়। নিজের ঠিকানা? সারা শরীরে চাবুকে রক্ত নিয়ে একদিন যে বাড়ি থেকে তুই চলে এসেছিলি, সেখানে ফিরে যেতে তোর লজ্জা করবে না? এই অহল্যার একমাত্র আশ্রয় সেইখানে বাবা। কিন্তু তুই তো প্রতিজ্ঞা করেছিলি যতদিন না সেই লোকটা এসে তোর কাছে মাথা নিচু করে ক্ষমা ভিক্ষা চাইবে, ততদিন তুই তার ঘরে ফিরে যাবি না। সেই প্রতিজ্ঞা আমি একদম ভুলিনি বাবা, আমি কিছুতেই ভুলিনি বাবা। আমি জানি বাবা, ঘরের চোখে পথে নিহত ঘুরে বেড়াচ্ছে। তাই তো এমন একদিন আসবে যেদিন
চাকা তার নিজের নিয়মে ঘুরে চলে। তা দেবচানীকে আমার কাছে ফিরে আসতেই তবু 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 তো রামচন্দ্র রাজা হয়েও তাকে বনবাসে যেতে হয়েছিল। সেটাকে মেনে নিতে শেখো, সেটাকে মেনে নিতে শেখো। আরে দেখো, আমার মক্কেলকে আমার কুপরামর্শ দিচ্ছেন কেন? হ্যাঁ, কুপরামর্শ দিচ্ছি? হ্যাঁ, অবশ্যই দিচ্ছে। এই সবাই যদি এই ভাগ্যকে মেনে নিয়ে ঘরে বসে থাকে, তাহলে তো কেউ আদালতে মামলা করবে না। এই তখন আমাদের মতো উকিলদের কি আঙুল চুষতে হবে? তো পুরুষ আকারের জোরেই মানুষ তার নিজের ক্ষমতা ছিনিয়ে নেয়। গোমন্ত সিংহের মুখে কখনো শিকার চেয়েছে এসে ধরা দেয় না। তবু গায়ের জোরে গাছ থেকে 1000টা ফুল ছিঁড়ে নিতে পারবে অমর, কিন্তু 1000 চেষ্টা করে একটা ফুল তুমি ফুটাতে পারবে না। দেবচানী কোনোদিন তোমার হবে না, হতে পারে না। এই পাগলটা জানেই না যে ভগবানের দুনিয়ায় একটা নিয়ম কানুন আছে। এই শকুনে খাবে বলেই তো ওই ভাগারে মোড়া পড়ে, আর আমরা ওই মক্কেল পড়ার আশায় এই শকুনের মতো আদালতের গাছতলায় বসে থাকি। তাহলে উকিল হিসাবে আপনি মনে রাখবেন, কাল যেন কোনো মতো এই সন্দীপের জামিন না হয়। আপনি হয়তো আমাকে খেলার মাঠে নামিয়েছেন ঠিকই, কিন্তু খেলাটা কোন কায়দায় খেলতে হবে সেটা আপনি আমার উপরে জানান। নিশ্চয়ই ছেড়ে দেব। যেভাবেই খেলো না কেন, সে খেলায় কিন্তু তোমাকে জিততেই হবে। এই দুনিয়াটাকে বদলে দিয়ে দেবচানীকে তোমার কাছে ফিরিয়ে নিয়ে আসতেই হবে। উকিল বাবু, আচ্ছা এই মিস্টার রায়, আচ্ছা সন্দীপের কোন জামিনের ব্যবস্থা করেছেন? আগে না, হবে না। এদিকে আমি ওদের বসত বাড়িটা এই ক্রোক করার জন্য আদালতে মামলা ঠুকে দিয়েছি। আবার মামলা করেছেন কেন? বেশ, যখন করেছেন তখন আপনার দুজনে কথাটা ছেড়ে নিন। আমি এখন বাড়ি নয়, আমি ওদের পুরো কারখানাটাই চাই। আগে ওই 5 লাখ টাকার দেনার দায়ে শুধু বাড়িটাই পাওয়া যাবে স্যার, এই কারখানাটা পাওয়া যাবে না। তবে হ্যাঁ, ওই সঞ্জয়কে দিয়ে যদি ওদের কারখানার দলিলটা আমি হাতিয়ে নিতে পারি, তাহলে আপনার নামে একটা নকল দলিল করে দেব। তাই করুন, যেমন করে হোক আমি ওই সন্দীপ ঘোষকে পথে ভেঙে করে ছাড়বো। তারপর আমি দেখবো ওই অবিনাশ তোমাকে এত দূর থেকে দেখতে এলাম অমর। অমর বলে এখানে কেউ থাকে না। মাই নেম ইজ অমর সরকার। 50% পার্টনার অর রাজ অটোমোবাইল অ্যান্ড রাজ ফিনান্স। রাজ ফিনান্স কোম্পানির মালিকের সঙ্গে দেখা করতে গেলে আপনাকে 1 সপ্তাহ আগে আমার কাছে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। তুমি কাকে কি বলছো তুমি জানো অমর? আমার নাম অবিনাশ চৌধুরী। I know you. আমাকে যদি উপযুক্ত সম্বন্ধে কথা বলতে পারেন তো ভালো, আদারওয়াইজ আপনাকে আমি আমার দারোয়ানকে ডেকে আমার এই বাড়ি থেকে বের করে দিতে বাধ্য হব। আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন আমি এখানে কেন এসেছি। সেটা না বুঝলেও আপনি যে দেবচানীর বাবা, সেই জন্য আপনাকে আমি 5 মিনিট সময় দিতে পারি। ভক্তগোপাল বাবু, বুঝে গেছি। আমি ওই বাইরে গিয়ে দাঁড়াচ্ছি। তবে স্যার দেখবেন
যেন আমে দুধে মিশে না যায়। আপনারা লড়াইটা চালিয়ে যান, আর এই বংশ গোপালের মাস সে লড়াই আদালতে পৌঁছে দেবে। হ্যাঁ, মামলার জন্য মামলা মামলা নতুন মিস্টার সরকার, বলছিলাম বাইরে যখন কেউ নেই তখন আপনি আবার নাম ধরে ডাকতে পারেন। আমি জানতে চাই তুমি ষড়যন্ত্র করে কেন তুমি সন্দীপকে জেলে পাঠিয়েছো? আপনি কি কোনোদিনও ষড়যন্ত্র করে কাউকে জেলে পাঠিয়েছিলেন? আবার আমি তাকে খালাস করে নিয়ে এসেছি। আপনি সন্দীপের হাতে তুলে যাওয়ার পরে আপনার মেয়েকে নিয়ে এসেছিলেন। আর যদি আপনার মেয়েকে এবার আমি এই বাড়িতে নিয়ে আসি, তবেই আপনার সন্দীপকে আমি খালাস করে দিতে পারব। চিৎকার করবেন না মিস্টার চৌধুরী। আমি যদি চিৎকার করি তাহলে আপনার বুকে এমন ধাক্কা লাগবে যে আমার উপরতলা থেকে সিঁড়ি দিয়ে নামতেও আপনি ভয় পাবেন। তার জন্য আপনার হাসপাতাল থেকে একটা ট্রেসারের ব্যবস্থা। আমার বলে যে দাও, অত দুর্বল নয় আমার। আমি ওই দেবযানীর জীবন থেকে যেমন তোমাকে ছাড়া জুতোর মতো আমি ছড়ে ফেলেছিলাম, ঠিক আছে, আজও সেই ক্ষমতা আমার শরীরে এখনো আছে। তাই আমি তোমার কাছে হাত জোড় করে ওই সন্দীপের হয়ে ক্ষমা চাইতে আসিনি। আমি শুধু দেখতে এসেছিলাম সেদিন যাকে আমি অসভ্য ইতর জানোয়ার বলে জানতাম, সেই অমর সরকারের চরিত্রটা বদলেছে কি না। তাহলে আজ আপনি মাথা নিচু করে আমার জুতোটার দিকে তাকিয়ে দেখুন, তাহলে আপনার সেই পুরনো ছবিটা দেখতে পাবেন। সেদিন আমার পকেটে টাকা ছিল না, পরনে ভালো জামা প্যান্ট ছিল না বলে আপনি আমার একমাত্র ভালোবাসা দিয়েছিলেন। আর আজ আপনি মাসে কত টাকা ইনকাম করেন, কত টাকা আমার প্রতিদিন আমার বাড়ির মেঝেতে সার সাবান গুঁড়িটা পরিষ্কার হয়। তবু তোমার ওই চরিত্রের ময়লাটা আজ পর্যন্ত এতটুকু পরিষ্কার হয়নি অমর। আগে যেমন তুমি ওই অভদ্র উদ্ধত ছিলে, আর এখনো ঠিক এখনো তেমনি রয়েছে। আরে কি চরিত্র নিয়ে একদিনে অমর সরকার আপনাকে শ্বশুরের আসনে বসবে। কথা তুমি দ্বিতীয়বার উচ্চারণ করার আগে আমি তোমাকে শেষবারের মতো সাবধান করে দিচ্ছি অমর, তুমি নিজের মরণকে ডেকে এনো না। তাহলে ওই দেবযানীর কথা ভুলে গিয়ে ওই সন্দীপকে তুমি খালাস করে দাও। আমি খালাস করতে পারি মিস্টার চৌধুরী, তার আগে আপনার মেয়েকে একদিনের মতো আমার কাছে পৌঁছে দেবেন। মিস্টার চৌধুরী, আজ আপনার ওই ক্ষমতার লাঠিটা আপনার কাছে আছে থাকলেও আর ওটার কোনো দাম নেই মিস্টার চৌধুরী। জানেন ওই ক্ষমতার লাঠিটা আমি কি করতে পারি দেখবেন? আপনার এই ক্ষমতার লাঠি আজ আমার হাতের মুঠোয় উঠে এসেছে মিস্টার চৌধুরী। এই ক্ষমতার লাঠিটা একদিন পারবেন না, এই লাঠিটা থাকবে আমার দারোয়ানের কাছে। জানেন, কারণ আপনাদের মতো মানুষগুলোকে যাতে বাড়ি থেকে তুলিয়ে না আজ আমি বুঝতে পারছি, আজ
আমি বুঝতে পারছি ওই দেবযানীকে তুমি ভুলিয়ে ফুসলিয়ে তুমি ভুল করেছো। ওই দেবযানী তোমাদের মতো আস্থা করে ছোট লোকের কথায় ওর মন ভিজবে না। আর ওই 7 জন্মের শয়তানি দিয়েও তুমি দেবযানীর মনটাকে তুমি পেতে পারো না। আর যদি এই কথাটা আমার মেনে নিতে না পারো, তাহলে সেই স্বপ্নটাই তোমাকে ওই দিন রাত্রি ওই গলা টিপে তোমাকে শেষ করে দেবে। কথাটা মনে রাখবে। সাকসেস এট লাস্ট। এবার আমার বুকের জ্বালাটা একটু কমেছে। এবার তুমি জিতবে অমর। এইবার তুমি জিতবে। বাঁচবে না পুলিশের সঙ্গে বেইমানি করে কাউকে আমি বাঁচিয়ে রাখবো না। রক্ত দিয়ে সেই বেইমানির দাম আমি উসুল করে দেব। কখনো রক্তের গরম দেখাবি না। মাথা ঠান্ডা করে 5,000 টাকা আছে, নিয়ে বাড়ি যা। আপনার এখানে আমার 40,000 টাকার পাওনা আছে, আর এতদিন পরে আপনি 5,000 দিচ্ছেন। তাতে কি হয়েছে? বাজারে গিয়ে খবর নিয়ে দেখ, যারা মাছ মাংস মুরগি কাটে তারা রোজ কত টাকা পায়। মুরগি আর মানুষ এক নয় বাবু। আমাদের কাছে সব এক। মাছ মুরগি মাংস গরু ছাগল সমস্ত কিছুই এক। তাই তাদের গলায় ছুরি দেওয়ার মজুরিটাও একই হবে। না ছোট বাবু, আমি কিন্তু আমার বাইরে গিয়ে সব কথা ফাঁস করে দেবো। কি বলবি? তুই নিজের হাতে রঘুয়াকে খুন করেছিস, তাহলে তোকে তো জেলখানা পর্যন্ত পৌঁছিতেই হবে না। সোজা ওই পাবলিকের হাতে গণধোলাইতে সোজা শ্মশানে চলে যাবি। তা আমি জানি ছোট বাবু। তাই উকিল বাবুর বোনকে বিয়ে করে আপনি যে টাকা কামানোর স্বপ্ন দেখছেন, সেটা কিন্তু আমি ভেঙে দেবো। এই গণেশ বেঁচে থাকতেই এই বিয়ে কিছুতেই হবে না। কেউ আর ভাঙতে পারবে না, কারণ দাদা কালকে আমাদের আশীর্বাদ দিয়ে শুরু করেছেন। তার আগে একটা খবর জেনে রাখুন দিদিমণি, আপনি যাকে বিয়ে করতে যাচ্ছেন এর আগেও একবার তার বিয়ে হয়েছিল। তুমি কি বলছো? না এ হতে পারে না, কিছুতেই হতে পারে না। পারে দিদিমণি, হতে পারে। এই বিয়ের বরযাত্র গণেশ নিয়ে গেছিল। ছোট বাবুর সেই বইয়ের নাম ছিল পূর্ণিমা। কথা বলে তুই আমার সর্বনাশ করতে এসেছিস। আমার গায়ে হাত দেবেন না। ওকে আজ আমি মেরেই ফেলবো। গণেশের গায়ে হাত দিয়ে আজ পর্যন্ত কেউ বেঁচে থাকে না। তোর মতো অপরাধীকে আমি পুলিশের হাতে ধরিয়ে দেবো। আমি যদি সমাজ বিরোধী হই, তাহলে যারা আমাকে টাকা দিয়ে খুন যখন করিয়েছে তারাও সমাজ বিরোধী। সবকিছু জেনে শুনে যারা তাদের সঙ্গে আত্মীয়তা করতে চায় তারাও সমাজ বিরোধী। হ্যাঁ বাবু, আপনি কিন্তু রাত দিন ছোট বাবুকে পাহারা দিয়ে রাখতে পারবেন না। একটা সুযোগ পেলেই গণেশের খুনের খাতায় আরেকটা নতুন নম্বর লেগে যাবে। গণেশ এসব কি বলে গেল দীপঙ্কর? সত্যি কি তোমার এর আগে বিয়ে হয়েছিল? তাই কি হয়? তুমি কি করে ওই জানোয়ারটার কথা বিশ্বাস করছো? বিশ্বাস করতেই হবে দীপঙ্কর, কারণ গণেশ যা বলে গেল তা একদম নির্জলা সত্যি। সত্যি কথা তুমি বলছো না? বলতেই হবে, কারণ হাজার হোক আমি তো দাদা, আমার একটা দায়িত্ব বোধ আছে। তাই বোনের বিয়ের আগে আমি ওদের সম্পর্কে একটু খোঁজ খবর
খবর নিয়েছি মাত্র। কি হলো দীপঙ্কর, তুমি চুপ করে দাঁড়িয়ে আছো কেন? আমরা দুজনকে ভালোবাসি, আর এত বড় ঘটনার কথা তুমি আমাকে একবারও জানালে না। আমি অনেক চেষ্টা করেও কথাটা বলতে পারিনি পাপিয়া। টাকার জন্য বাবার অমতে একটা জোর করে আমাকে পাপি মেয়ের সঙ্গে বিয়ে দিয়েছে। আর তার 6 মাস পর যখন আমরা দার্জিলিং এ বেড়াতে যাই, তখন এক পাহাড়ি খাদে পা পিছলে পড়ে মারা যায়। তুমি বলছো কি? হ্যাঁ, ঠিকই বলছি। আর ওই প্রথম বিয়েটা আমার জীবনের একটা ভয়ঙ্কর দুঃস্বপ্ন, যেটাকে আমি সব সময় ভুলে থাকতে চাই। আর সেটা যদি অপরাধ হয়ে থাকে, তুমি আমাকে যে কোনো শাস্তি দিতে পারো। না না দীপঙ্কর, না। মানুষের জীবনে অনেক ঘটনাই ঘটতে পারে, তাই বলে জীবন কি থেমে থাকে? জীবন তার নিজের নিয়মেই এগিয়ে চলে। তাই তোমাকে আমি বিয়ে করতে রাজি। সব কিছু জানার পরেও তুই এই বিয়েতে রাজি আছিস পাপিয়া? আমি ওই মানুষটাকে ভালোবাসি, ওর অতীত ইতিহাসকে ভালোবাসি না। তাই কথা না বাড়িয়ে তুমি আজই বিয়ের দিনটা ঠিক করে ফেলো। তার আগে আমার বাকি 1 লাখ টাকাটা চাই, তবেই বিয়ের দিন আমি ঠিক করবো। কিন্তু আমার কাছ থেকে 1 লাখ টাকার বেশি 1 পয়সা পাবেন না মিস্টার চৌধুরী। সে কি পাবো না মানে? আপনাকে নিজের মুখেই বলেছিলেন 2 লাখ টাকা দে, 2 লাখ টাকা দে, 2 লাখ টাকা দে। তখন তো জানতাম না যে দীপঙ্করের 2 বার বিয়ে হয়েছিল। তাই সেকেন্ড হ্যান্ড পাত্রের জন্য আমি হাফ দামই দেব। তুমি কি আমাদের বিয়েটাকে একবারে মাছের বাজার করে তুলেছ? তুই চুপ কর পাপিয়া, টাকা পয়সার ব্যাপারে না গোলাতে আসবি না। না দাদা না, তুমি এইভাবে করতে পারো না। কারণ বাবা মারা যাওয়ার আগে আলাদা করে আমার নামে অনেক টাকা রেখে গেছে। আর তাছাড়া জমি আর বাড়ির উপরেও আমার অর্ধেক ভাগ আছে, যার দাম প্রায় 10 লাখ টাকারও বেশি। তাই আমি আমার